নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প মন্দার পাহাড়ের পিশাচিনী। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প মন্দার পাহাড়ের পিশাচিনী। এবারে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। তার মধ্যে গত দুদিন আবারও বৃষ্টিও শুরু হয়েছে। অফিস থেকে ভিজে ভিজে কোনো রকমে বাড়ি ফিরি তারানাথের কথা মনে পড়ে গেল। অফিসের কাজের চাপের জন্য তারানাথের বাড়ি বেশ কয়েকদিন যাওয়া হয়নি। আজ আকাশে মেঘ জমেছে, মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এই অবস্থায় আর ঘরে বসে থাকতে মন টিকল না। গায়ে একখানা শাল জড়িয়ে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে মোড়ের দোকান থেকে গরম গরম বেগুনি আর তেলে ভাজা কিনে হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ি মঠ লেনে হাজির হলাম। দরজায় কিছুক্ষণ টোকা দেওয়ার পরে কিশোরী সেন এসে দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্রই কিশোরী বলল, আরে ভাইয়া, এসো এসো, তোমায় নিয়েই কথা হচ্ছিল। তোমার আজকাল অফিসের চাপ খুব বেড়েছে শুনেছি, তাই আর তোমার বাড়িতে ডাকতে গেলাম না। ভালোই হলো তুমিও চলে এসেছো। তারপর আমার হাতে তেলে ভাজা আর গরম বেগুনির দিকে দৃষ্টি নিক্ষেপ করে কিশোরী বলল, আরে কি করেছো কি? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় গরম গরম বেগুনি আর তেলে ভাজা, আজ তো পুরো জমে যাবে হে। এসো এসো। আমি আর কিশোরী দুজনেই তারানাথের কাছে গিয়ে বসলাম। একটু বাদেই তারানাথের মেয়ে চারি এসে চা দিয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারানাথ একটা তৃপ্তির ঢেকুর তুলে বলল, আজ বিকেল থেকে বৃষ্টিটা বেড়েছে, তার সাথে সাথে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। এই বয়সে ঠান্ডায় আর এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে মন চায় না। ঘরে একা বসে বসে বিরক্ত হচ্ছি না। তোমরা এসে বেশ ভালোই করেছ। সন্ধ্যাটা বেশ গল্প করে পেরিয়ে যাবে। কিশোরী বলল, আমাদেরও ঘরে বসে আর ভালো লাগছিল না। বেশ কয়েকদিন ধরে আপনার কাছে আসা হয়নি। আজ বৃষ্টির আবহাওয়া দেখে আপনার কথা মনে পড়ে গেল। তারানাথ খানিকটা ছুটে গিয়ে বলল, এমনিতে তো আমার কথা তোমাদের মনে পড়ে না। যাই হোক, ভালো করেছো এসে, ভালোই করছো। আমি অফিস থেকে ফেরার সময় দোকান থেকে দুটো পাসিং শু কিনেছিলাম। তার মধ্যে অবশিষ্ট একটা এখনো আমার পাঞ্জাবির পকেটে ছিল। আমি সেটা তারানাথকে দিয়ে বললাম, দূর ওর কথা ছাড়ুন তো, তার চেয়ে ভালো আপনি আপনার অভিজ্ঞতার একখানা গল্প বলুন দেখি। তারানাথ খুশি হয়ে পাসিং শোটা ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাহলে শোনো, আমি আজ যে ঘটনাটি বলবো সেটা ঘটেছিল আমার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে। পরে সে এসে আমাকে তার সমস্যার কথা বললে আমি তার সমস্যার সমাধান করি। তাহলে ঘটনাটা তোমাদের শুরু থেকেই বলি, কেমন? আমি যার কথা বলছি সে বন দপ্তরে চাকুরি করে। একদিন সকালে স্নান করে পুজো সেরে সবে বসেছি, চারি এসে বলল বাইরের ঘরে একজন বসে আমার জন্য নাকি অপেক্ষা করছে। আমি ভাবলাম কোনো খদ্দের টদ্দের হবে হয়তো। বাইরের ঘরে বেরিয়ে এসে দেখি মধুসূদন, আমার পিসির দেশের বাড়ির লোক। ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল যখন পিসি গত হয়েছিলেন তখন। তারপর থেকে আমারও আর পিসির বাড়ি যাওয়া হয়নি। তোমরা তো জানো আমি যৌবনকালে বাড়িতে বেশি দিন থাকতাম না। আজ এই গ্রামে তো পরের দিন অন্য গ্রামে ঘুরে বেড়াতাম। তাই আমার জ্ঞাতি কুটুমদের বাড়ি যাওয়ার সময় একেবারেই ছিল না। যাই হোক, আমি ঘরে ঢুকতে মধু আমাকে বলল, পিন্নাম হই ঠাকুর মশাই, আশা করি কুশলে আছেন। দাদার মুখে আপনার অনেক কথা শুনেছি, তাই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম। মধু আমাকে ঠাকুর মশাই বলেই ডাকত। আমি তার কাছে পিস্তুত ভাইয়ের ভালো মন্দ খবর নিয়ে সে কি জন্য এসেছে তা জানতে চাই না।
যদিও ঘরে ঢুকতেই একটা আঁশটে গন্ধ আমার নাকে এসেছে। মধুসূদনের উপর আমি আসন্ন বিপদের কালো ছায়া দেখতে পেয়েছি। তবুও আমি একবার তার কাছ থেকে শুনতে চাই তার কি বিপদ হয়েছে। পুরো ব্যাপারটা ভালো করে জানতে পারলে আমার কাজে সুবিধাই হবে। মধুসূদন বলল, সাঁওতাল পরগনার দুমকা জেলায় মন্দার পাহাড়ের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলেই এখন আমার পোস্টিং। এমনিতে জায়গাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ওখানকার জলে হজম খুব ভালো হয়। তবে পাহাড়ের আশেপাশে কোনো সভ্য লোকের বসবাস নেই। পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে বসবাস করে সাঁওতাল, ওরাও, মুন্ডা এই ধরনের নানা উপজাতির লোকেরা। লোকগুলো এমনিতে খুবই ভালো। সমাজের সভ্য মানুষদের মতো ওরা কোনোদিন কারোর সাথে প্রতারণা করে না। ওরা সাদাসিধে ও সরল। আপনি কোনো বিপদে পড়ে ওদেরকে বললে ওরা সাথে সাথেই আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। আবার অন্যদিক থেকে দেখতে গেলে ওরা অত্যন্ত উগ্র আর নিষ্ঠুর। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে আপনি ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করছেন, তাহলে ওরা নৃশংসভাবে আপনাকে মেরে ফেলবে। এই উপজাতির লোকগুলোকে বাদ দিলে আর এক শ্রেণীর লোক থাকে এই জঙ্গলের মধ্যে। আদিবাসীরা বলে এই লোকগুলো নাকি পিশাচ সিদ্ধ। ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, হাঁকিনী এই সব রকম অপদেবতা নাকি তাদের বশে থাকে। এই পিশাচ সিদ্ধ লোকেরা জঙ্গলের গভীরে সিংহেশ্বরী দেবীর উপাসনা করে। আদিবাসীরা বলে দেবী সিংহেশ্বরী হলেন একজন ভয়ানক অপদেবী। পিশাচ সিদ্ধ সাধকেরা সকলে এই বনদেবীর পূজা করে থাকেন। প্রতি মাসে কৃষ্ণা একাদশীর রাতে তাঁর পুজো হয়। দেবীকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি মাসে পুজোতে ছাগল, মোরগ, ভেড়া ইত্যাদি বলি দেওয়া হয়। শুধুমাত্র সেই পুজোর সময়টা বাদ দিলে আদিবাসীরা আর কোনো সময় জঙ্গলের এত গভীরে যায় না। ওই একটা সময় বাদ দিয়ে অন্য সময় আদিবাসীরা এই পিশাচ সিদ্ধ সাধকদের ধারে কাছেও যায় না। আমি একবার জঙ্গলে টহলদারি করতে ওদের কাছে গিয়ে পড়ছিলাম, আর তখন থেকেই এই বিপদ আমার পিছু নিয়েছে। কোনো মতেই আমি তার থেকে মুক্ত হতে পারছি না। আমি যতই তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করি না কেন, সে ততই আমার উপর তার মোহ বিস্তার করে। মনে হয় সে আমাকে আর বাঁচতে দেবে না। মধুসূদনের কথা শুনে আমি বললাম, তুমি কি বিপদের কথা বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। জঙ্গলে ঘুরতে গিয়ে তোমার কি বিপদ হয়েছে সেটা না বললে আমি কিভাবে তোমাকে বিপদ থেকে রক্ষা করি বলো তো? সব বলছি ঠাকুর মশাই, আপনাকে পুরো কথা না বললে আপনি বুঝতে পারবেন না, তাই আমি শুরু থেকেই সব বলছি। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি অনেক গভীর জঙ্গলে চলে গিয়েছিলাম। অনেকটা পথ চলার ফলে আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও একটা জলাশয় দেখতে পেলাম না। তৃষ্ণার্ত অবস্থায় দিশাহারা হয়ে ঘুরতে ঘুরতে বনের মধ্যে আমি একটা পর্ণ কুটির দেখতে পেলাম। কুটিরের সামনে গিয়ে আমি দেখলাম কুটিরের খুব কাছেই একটা আমলকি গাছের নিচে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় একজন লোক বসে ধ্যান করছে। তার গায়ের রং কয়লার মতো কুচকুচে কালো। তার মাথার চুল এবং মুখের দাড়ি মাটিতে এসে স্পর্শ করেছে। লোকটি গভীরভাবে ধ্যানমগ্ন। কুটিরের আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না। তৃষ্ণায় তখন আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। আমার শরীরে যেন আর শক্তি নেই। আর কিছুক্ষণের মধ্যেই যদি আমি জল না পাই, তাহলে হয়তো আমার প্রাণটা এবার বেরিয়েই যাবে। এইসব নানা চিন্তায় আর প্রাণ হারানোর আশঙ্কায় তখন আমার মাথা কেমন ঘুরতে শুরু করে দিয়েছে। লোকটির ধ্যান ভাঙারও কোনো আশা আমি দেখতে পেলাম না। তাহলে কি প্রাণ বাঁচার আর কোনো আশা নেই? এই জঙ্গলের মধ্যে কি তাহলে আমার জীবনাবসান ঘটবে? হঠাৎ আমার মনে হলো কুটিরের ভিতরে গিয়ে একবার দেখলে হয় না, যদি কোনো পাত্রে জল থাকে। ঠিক তখনই দেখলাম কুটিরের ভিতর থেকে একটি মাটির পাত্র হাতে একটা অপরূপ সুন্দরী আদিবাসী মেয়ে বেরিয়ে এলো। আমাকে দেখে সে বলল, কি রে বাবু, খুব পিপাসা পেয়েছে না তোর? আমি আর কোনো কিছু না ভেবেই বললাম, হ্যাঁ, একটু জল পাওয়া যাবে। মেয়েটি বলল, তোর লাগেই তো এই মাটির ভারে করে জল নিয়ে এলুম।
মেয়েটির কথা বলা শেষ হতে না হতেই আমি তার হাতের থেকে মাটির পাত্রটা নিমেষে ছিনিয়ে নিয়ে ঢকঢক করে পাত্রের সমস্ত জলটা পান করে নিলাম। জল পান করার পর আমার ধরে যেন প্রাণ এলো। আমি জলের পাত্রটা মেয়েটির হাতে দিতে গিয়ে তার হাতের সাথে আমার হাতটা সামান্য ঠেকল। কি কোমল আর নরম তার হাতখানা। মেয়েটিকে দেখতেও অতীব সুন্দরী। মাজা পিতলের মতো তার গায়ের রং, দেবী প্রতিমার মতো সুন্দর তার মুখখানা। চোখের মধ্যে তার অমোঘ আকর্ষণ। চোখের দৃঢ় আকর্ষণ আর এই অপ্সরার মতো রূপকে উপেক্ষা করতে পারে এমন কোনো পুরুষ মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। আমি বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তার দিকে চেয়েছিলাম। হঠাৎ মেয়েটি আমাকে বলল, বাবু, অমন করে আমার মুখ পানে যে কি দেখছিস? আমি হকচকিয়ে গিয়ে বললাম, কই কিছু দেখিনি তো। তারপর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম পূর্ণিমা আছে বাবু। আমি মনে মনে ভাবলাম, সত্যি মেয়েটার নামের সঙ্গে রূপের মিল আছে বলতে হবে। পূর্ণিমার চাঁদ যেমন তার সোনালি আলোতে ধরিত্রীকে আলোকময় করে তোলে, এই রমণীয় সেই রকম তার রূপের আলোয় যেন সারা বনকে আলোকিত করে তুলেছে। মেয়েটিকে দেখে মনে হয় স্বর্গের কোনো দেবী যেন মর্তলোকে নেমে এসেছে। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কুটিরের বাইরে বসে যিনি ধ্যান করছেন উনি তোমার কে হন? ওটা আমার মরদ, সুকুনাথ তান্ত্রিক। আমি মেয়েটির কথা শুনে আকাশ থেকে পড়লাম। এত সুন্দর ফুলের মতো একটি মেয়ের স্বামী নাকি ওই কালো কুচকুচে লোকটা। আমি মন থেকে এটা কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, উনি কি সবসময় ধ্যানই করেন? না, সুকু পুরা দিনটা ধ্যান করে। নিশি নামলে ধ্যান ভেঙে ও ফল জল খায়। আমি মেয়েটির কথা শুনে অবাক হলাম। এই অঞ্চলের আদিবাসী মেয়েরা তো তাদের স্বামীর নাম ভুল করেও মুখে উচ্চারণ করে না, আর এই মেয়েটি নির্দ্বিধায় তার স্বামীর নাম উচ্চারণ করছে। আমি বললাম, ঠিক আছে, আমি চলি তাহলে। তোমাকে অনেক ধন্যবাদ আমায় জল দেওয়ার জন্য। ঠিক আছে, আয় বাবু। সেই দিনে ফরেস্ট বাংলোয় ফিরে রাতের খাওয়ার পর আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ মেয়েটির কথা ভাবছিলাম। এত সুন্দরী একটা মেয়ে জঙ্গলের মধ্যে এইভাবে জীবন কাটাচ্ছে। না জানি সুকুনাথ তান্ত্রিক তাকে কোথা থেকে ধরে এনে মন্ত্র বলে তাকে বশ করে রেখেছে। মেয়েটির বাড়ি কোথায় ছিল সেসব তো কিছুই জিজ্ঞেস করা হয়নি। কাল তাহলে একবার মেয়েটির কাছে গিয়ে তাকে সবকিছু জিজ্ঞেস করে দেখতে হবে। তার এইভাবে জঙ্গলের মধ্যে জীবন কাটানোর কারণ কি? সুকুনাথ তান্ত্রিক তো দিনের বেলা ধ্যান করেন, উনি তো এইসবের কোনো কিছু জানতেই পারবেন না। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মনে মনে ঠিক করলাম, আগামীকাল আবার ওখানে যাব। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম। জঙ্গলের গভীরে গিয়ে কুটিরটার কাছে গিয়ে দাঁড়াতেই দেখি আগের দিনের মতোই সেই আমলকি গাছটার নিচে সুকুনাথ তান্ত্রিক বিবস্ত্র অবস্থায় বসে ধ্যান করছে। আমি কুটিরের দরজার কাছে গিয়ে 2-3 বার পূর্ণিমা বলে ডাকতেই কুটিরের ভিতর থেকে মেয়েটি বেরিয়ে এলো। আমাকে দেখে সে বলল, এ কি বাবু, তুই আজ আবার আইছিস? আমি তোমার সম্বন্ধে জানতে চাই, কেন তুমি এই জঙ্গলের মধ্যে এই তান্ত্রিকটার সাথে পড়ে আছো? তোমারও তো জীবনের স্বাদ আহ্লাদ আছে, তুমি সেই সবকিছু বিসর্জন দিয়ে কেন এই জঙ্গলের মধ্যে পড়ে থাকবে? আমি কাল তোকে বললাম লাই, সুকু আমার মরদ আছে, তাহা আমি তাকে নিয়ে এই বনে থাকবো না তো কোথায় যাব? এই বনে আমাদের সব কিছু আছে। তুই আমাকে কি স্বাদ আহ্লাদ ও কি সব বলছিলি যেন? সেসব মেটাতে তো বনের ফুল পাখি গাছের ফল আছে। তুমি বিয়ের আগে কোথায় থাকতে সেই কথা তো বললে না? ও সব জেনে তুই কি করবি? আমি বিয়ের আগে কোথায় থাকতাম না থাকতাম? আরে বলোই না, কি হয়েছে বললে? সেসব তোর জেনে কামলাই, তুই এখন এখান থেকে চলে যা। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। রাত তখন অনেক হয়েছে। রাতের খাবার খেয়ে দরজাটা ভেজিয়ে আমি চেয়ারে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ বেশ জোরে জোরে দরজায় টোকার শব্দ হলো। আমি মনে মনে ভাবলাম, এত রাতে আবার কে এলো? আদিবাসীরা কেউ এত রাতে তো খুব বিপদে না পড়লে আসবে না। তাহলে কে আসতে পারে?
বড় অফিস থেকে অফিসের কোনো লোক এত রাতে জঙ্গলে আসবে না। এই সমস্ত নানা চিন্তা করতে করতে আমি দরজার কাছে গিয়ে দাঁড়াতেই একটা মিষ্টি ফুলের সুবাস আমার নাকে এলো। দরজার উপাস থেকে আমি শুনতে পেলাম একটা মহিলা কণ্ঠস্বর। মহিলাটি বলছে, আমি পূর্ণিমা, দোর খোল বাবু। আমি আর কিছু চিন্তা না করেই দরজাটা খুলে দিলাম। সাথে সাথে মেয়েটা ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরল। আমি এই ঘটনাটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি বললাম, এ কি করছো তুমি? আমাকে এরকমভাবে জড়িয়ে ধরলে কেন? মেয়েটি বলল, তুই ছাড়া আমার যে আর কেউ লাই বাবু। কেন? আজ সকালে তুমি যে বললে তোমার স্বামী সুকুনাথ তান্ত্রিক তোমার সব কিছু। সে তো ছিল বাবু, কিন্তু সে যে এখন আর লাই। তাকে যে মাতুন্ডি দেবী খাইয়া ফেলিছে। মাতুন্ডি দেবী খাইয়া ফেলিছে মানে? মাতুন্ডি তো তোমাদের দেবী, সে কেন তার ভক্তকে খেয়ে ফেলবে? তুই জানিস লাই বাবু, মাতুন্ডি খুব ভয়ানক দেবী আছে। তার পুজোয় একটু বেলিও মলে সে সব ভাইকে শেষ করে দিবে। আমি পূর্ণিমাকে সান্ত্বনা দিয়ে বললাম, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, কিছু চিন্তা করো না। আমি কাল গিয়ে সুকুনাথ তান্ত্রিকের দেহের সৎকার করে আসব। না বাবু, ওখানে গিয়ে আর কোনো লাভ হবে ক্লাই। দেবী মাতুন্ডি যাকে খায় তার গতরের এতটুকু আর পাওয়া যায় না। তুই আমাকে আশ্রয় দিবি তো বাবু তোর ঘরে? বল না, দিবি তো? আমি প্রথমে একটু ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে, তুমি আমার ঘরের বারান্দায় থাকতে পারো। সারাদিন বাড়ির কাজ আর রান্না বান্না করে দেবে। মাসের শেষে কত টাকা তোমার বেতন লাগবে বলো তো? আমার কোনো পয়সা লাগবে ক্লাই বাবু, তুই শুধু খাতে আর থাকতে দিলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন টাকা নিতে রাজি নও তখন আমার আর কিছু বলার নেই। আজ অনেক রাত হয়ে গেছে, তুমি বারান্দায় একটা চাটাই বিছিয়ে আজকের মতো শুয়ে পড়ো। আগামীকাল আমি বাজার থেকে তোমার জন্য একটা কম্বল আর চাদর নিয়ে আসব। মেয়েটি আর কিছু না বলে বারান্দায় গিয়ে চাটাই বিছিয়ে শুয়ে পড়ল। গ্রীষ্মের দিন, তাই চাটাইতে শুতে খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয়। তাও আমি মনে মনে ঠিক করলাম যে মেয়েটির জন্য দুমকা বাজার থেকে একটা কম্বল, বালিশ এবং একটা চাদর আনতে হবে। যাই হোক, মেয়েটা প্রতিদিন বাড়ির কাজ করবে, কিন্তু টাকা নেবে না। মালিক হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে তার ভালো মন্দ দেখার। পরের দিন সকালে আমি ফরেস্ট জিপটা নিয়ে দুমকা বাজারে গিয়ে ঘরের দরকারি কিছু জিনিসপত্র এবং মেয়েটির জন্য কম্বল, চাদর ইত্যাদি কিনে নিয়ে এলাম। বাজার থেকে যখন বাংলোতে ফিরলাম তখন দুপুর হয়ে গেছে। আমি দেখলাম মেয়েটা রান্না চড়িয়েছে। আমাকে দেখে সে বলল, বাবু, বাবু তুই এসেছিস? তুই ঘরে ছিলি না? আমার খুব ডর লাগছিল। এখানে পোস্টিং নিয়ে আসার পর আদিবাসী ভাষা শুনে শুনে আমি এখন ওদের সব কথাই বুঝতে পারি। আমি বললাম, কেন, তোমার ভয় লাগছিল কেন? তা ডর লাগবে ক্লাই? অত বড় ঘরটায় আমি একা মেয়ে মানুষ। এই গভীর জঙ্গলের মধ্যে থাকতে তখন তোমার ভয় লাগতো না, আর এখন এখানে থাকতে ভয় লাগছে? ওখানে আমার ডর লাগবে কেন? ওখানে তো সারাদিন আমার মরদটা আমার কাছে থাকতো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এবার আমি তো চলে এসেছি, আর তোমার কোনো ভয়ের দরকার নেই। তবে তুমি বাড়ির বাইরে বেরোবে না। মুন্ডা বা সাঁওতাল পাড়ার লোকেরা কেউ তোমাকে দেখে ফেললে ওরা আমাকেই সন্দেহ করবে। তুমি অসহায় অবস্থায় পড়ে গেছো, আর তাছাড়া আমি তোমাকে বলতে হবে ক্লাই বাবু, আমি বুঝতে পারছি তুই কি বলবি। তোর কোনো ভয় নাই, আমাকে কেউ দেখতে পাবে ক্লাই। আমি সারাক্ষণ এই ঘরেই থাকবো। আমিও জানি দুজন ডাগর মেয়া মরদকে একটা ঘরে রইতে দেখলে পাড়ার লোক কুৎসা করবে। তুই কোনো ভাবনা করিস না, আমি থাকতে তোর কোনো বিপদ হবে ক্লাই। আমি মেয়েটির কথায় ভরসা পেয়ে স্নান করতে চলে গেলাম। স্নান করার পর মেয়েটির হাতের রান্না খেয়ে আমার বেশ ভালো লাগলো। বেশ ভালো রান্নার হাত মেয়েটির। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত ভালো রান্না তুমি কোথায় শিখলে? মেয়েটি হেসে বলল, কোথায় আর শিখবো, অমনি সব শিখে গেছি। আমি মেয়েটির কথা একটু অবাক হলাম, কিন্তু তাকে কিছু বললাম না। এইভাবে বেশ কয়েকদিন ভালোভাবেই কেটে গেল। পূর্ণিমার রান্না বান্না এবং ঘরের কাজ সবকিছু নিজের মতো করেই করত। একরকম ধরতে গেলে আমার অগোছালো ঘরটাকে সে নতুন করে গুছিয়ে দিয়েছিল। তার কাজ ছিল সব সাজানো গোছানো। নিজের বউ থাকলেও হয়তো এত সাজিয়ে গুছিয়ে রাখতে পারত না।
আমার কখন কি জিনিস দরকার সেটা এই কদিনের মধ্যেই সে বুঝে গিয়েছিল, তাই আমার বলার আগেই হাতের কাছে সব জিনিস এনে হাজির করত। একদিন রাতে আমি বসে বসে বই পড়ছি। ছোট থেকেই বই পড়তে আমার খুব ভালো লাগে। হঠাৎ দেখি পূর্ণিমা আমার ঘরে এসেছে। আমি তাকে দেখি হকচকিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এ কি, তুমি আমার ঘরে? আমার ঘুম আইছে না বাবু। দূর থেকে চাই দেখলাম তুই কোনো ঘুম আসনি, তাই ভাবলাম তোর সাথে দুটা গল্প করি। আমি এখন একটা বই পড়ছি, তুমি নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। শুয়ে থাকতে থাকতে ঠিক ঘুম চলে আসবে। না বাবু, আমার ঘুম আসবে ক্লাই। তুই আমাকে ঘুম পাড়িয়ে দিবি বাবু? কি, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব? না, আমার দ্বারা এসব কাজ হবে না। তুমি পারলে নিজে গিয়ে ঘুমো, না হলে সারা রাত জেগে থাকো। তুমি এখন এসো। এই বাবু, তুই আমাকে অমন করে তাড়িয়ে দিচ্ছিস কেন? একটা কথা ভুলে যাসলা, এই আমি সেদিন তোকে জল দিয়ে তোর পোড়ানটো বাঁচাইছিলাম। তাতে কি হয়েছে? তৃষ্ণার্তকে জল দেওয়া মানুষের কর্তব্য। তুমি কি জল দিয়ে আমার মাথা কিনে নিয়েছো নাকি? তোরও তো আমার উপর কিছু কর্তব্য আছে নাকি? তুই তো সেদিন বনে কুটিরে যায় আমার মুখটার পানি চাইছিলি। তুই তো আমাকে বলেছিলি আমি কেন এই তান্ত্রিকটার সাথে এই বনে আছি। হ্যাঁ, আজ তো আমি আর বনে লাই, আজ আমি তোর কাছে আছি। তুই আমার সব কিছু আছিস, তাহলে আজ কেন আমাকে তুই ফিরাই দিচ্ছিস? আমি বুঝলাম মেয়েটার মতলব ভালো নয়, তাই আবার রেগে গিয়ে বললাম, এই তুমি কি বলতে চাইছো কি? এই সমস্ত আজে বাজে চিন্তা মাথা থেকে দূর করে গিয়ে ঘুমো, আর এখানে না পোষালে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। চলে যেতে তো আমি তোর কাছে আসিলাই বাবু, আমি এখন তোর কাছেই থাকবো। তুই চাইলেও আমাকে তাড়াতে পারবি লাই। এই বলে হেসে ওঠে মেয়েটি। সে কি ভয়ানক হাসি! তার হাসি শুনলে মনে হয় কোনো পিশাচিনী যেন মহা উল্লাসে হাসছে। এবার হাসি থামিয়ে মেয়েটি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এসে বসল। তারপর সে বলল, আমার পানি চাই দেখ। আমার এই রূপ, যৌবন, এই কতর সব কিছু আজ আমি তোর কাছে উৎসর্গ করলাম। এই কতরের উপর তোর আজ অধিকার আছে। তুই চাইলে আজই এই কতরকে ভোগ করতে পারিস। না না, সরে যাও, সরে যাও আমার কাছ থেকে। আমি এসবের কিচ্ছু চাই না। বলে আমি তার থেকে একটু দূরে সরে গেলাম। পূর্ণিমা আরো আমার কাছে সরে এসে বলল, লাজ করছিস কেন বাবু? এখানে তো কেউ নাই, কেউ আমাদের এই কথা জানতে পারবে ক্লাই। বলে তার কাছে আমায় টেনে নিল। আমি প্রাণহীন মূর্তির মতো নিশ্চল হয়ে গেলাম। সেই রাক্ষসীর হাত থেকে নিজেকে বাঁচানোর একটুও চেষ্টা করতে পারলাম না। আমার মনে হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আমার নয়, সেগুলো যেন অন্য কেউ চালনা করছে। সেই রাতে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি পূর্ণিমার সাথে মিলিত হলাম। এরপর থেকে প্রতি রাতে কেন জানি না আমার একটা নেশা হয়ে গেল। রাতে পূর্ণিমার কাছে না গেলে আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগত। এইরকম ব্যাপার প্রায় ৮-১০ দিন ধরে চলল। তারপর আমার জীবনের প্রতি একটা বিশ্বাস জন্মাতে লাগলো। আমি আর নিজে থেকে পূর্ণিমার কাছে যেতাম না, কিন্তু ওই রাক্ষসী আমাকে ছাড়ল না। প্রতিদিন রাতে এসে আমার ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে যেত। এরপর আমার বাংলো বাড়িতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। আমার বন্ধু বিমল সস্ত্রীক ঝাড়খণ্ডের দেওঘরে হাওয়া বদলের জন্য এসেছিল। বিমল জানত আমি এখন দুমকা জেলার মন্দার পাহাড়ের জঙ্গলে পোস্টিংয়ে আছি, তাই একদিন সকালে সে তার স্ত্রীকে নিয়ে আমার বাংলোতে এলো। আমি পূর্ণিমাকে বলে দিলাম যে আমার বন্ধু আর তার স্ত্রীর আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না হয়। পূর্ণিমা মুখে হ্যাঁ বলল। আমি ওর মুখ থেকে বুঝলাম যে সে আমার বন্ধুর এখানে আসাতে খুব একটা খুশি নয়। বিমলের সাথে অনেকদিন পর দেখা হওয়ায় সারাটা দিন তার সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। বিমলের স্ত্রী আমাকে বলল, ঠাকুরপো, বয়সটা তো অনেকটাই হলো, এবার একটা বিয়ে করো। কতদিন আর এই লোক রেখে রান্না করাবে? আমার সন্ধানে একটা ভালো পাত্রী আছে, যদি বলো তো আমি তোমার ব্যাপারে পাত্রীর বাড়ির লোকজনের সাথে কথা বলবো।
ঠিক আছে বৌঠান, আপনি না হয় পাত্রীর বাড়িতে কথা বলে তারা কি বলল সে বিষয়ে আমায় একখানা পত্র লিখে দেবেন, তারপর আমি বিমলের সঙ্গে যোগাযোগ করে নেব। আমি দেখলাম আমার কথাটা শুনে পূর্ণিমা আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। তার চোখে যেন ক্রোধের আগুন ফুটে উঠেছে। আমি বললাম, এ কি পূর্ণিমা, তুমি কখন ঘরে এলে? যাও রান্নাঘরে গিয়ে তুমি রান্না করো। আমার কথা শুনে পূর্ণিমা চলে গেল। আমি বুঝলাম সকলের অলক্ষ্যে ও এই ঘরে এসে আমার সব কথা শুনেছে। আমার বিয়ের প্রস্তাবে সে যে খুশি নয় সেটা আমি তার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। কোনো মেয়ে তো চায় না যে তার ভালোবাসায় এসে অন্য কেউ ভাগ বসাক। যদিও আমি পূর্ণিমাকে কোনোদিন ভালোবাসিনি, শুধুমাত্র প্রথমে তার রূপের মোহজালে আমি আবদ্ধ হয়ে পড়েছিলাম। এখন আমার পূর্ণিমার সঙ্গে থাকতে বিষাদ বোধ হয়, কিন্তু সে আমাকে কোনোভাবে ছাড়তে রাজি নয়। আমি এই কদিন অনেক চেষ্টা করেছি তার থেকে দূরে থাকার, কিন্তু সে আমাকে তার থেকে দূরে থাকতে দিচ্ছে না। আমি এক জটিল গোলক ধাঁধায় পড়ে গিয়েছি, যার থেকে বেরোনোর কোনো উপায় আমার জানা নেই। দুপুরের খাওয়া দাওয়ার পর আমার বন্ধু স্ত্রী ঘুমিয়ে পড়েছিল। বিমল আমাকে বলল, সুলেখা তো এখন ঘুমোচ্ছে, চল আমরা দুই বন্ধু মিলে একটু জঙ্গলে ঘুরে আসি। আমি তার কথায় আপত্তি জানিয়ে বললাম, তোর বউকে একা ঘরে রেখে ঘুরতে যাওয়াটা কি ঠিক হবে? সুলেখা একা কোথায়? তোর কাজের মেয়েটা তো ঘরেই রয়েছে, তাহলে আর চিন্তা কি? আমি মুখে কিছু চিন্তা নেই বললেও আমার মনটা কেমন যেন কু ডাকতে লাগলো। আমার মনে হচ্ছিল কিছু যেন একটা ঘটতে চলেছে। বিমল বলল, তা মধু, এত সুন্দরী একটা কাজের মেয়ে এই জঙ্গলের মধ্যে কোথা থেকে জোগাড় করলি ভাই? আমি সত্যিটা গোপন করে বললাম, ওই তো ওই আদিবাসী পাড়া থেকে। মেয়েটা রোজ সব কাজ ছেড়ে বাড়ি চলে যায় না রাতে বাংলোতে থাকে? আমি একটু হকচকিয়ে গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, রাতে বাড়ি চলে যায়। বিমলের কাছে আসল সত্যিটা বলা যাবে না, ও সব শুনলে হয়তো আমাকেই খারাপ ভাবতে পারে। মধু, আজ সন্ধ্যার ট্রেনে আমরা কলকাতা ফিরে যাব। তুই সময় পেলে আমার বাড়ি একবার যাস, আমি বাগবাজারে থাকি। সে কি, আজই চলে যাবি? আজ রাতটা থেকে যেতেই পারতিস। না রে ভাই, অফিসে আর ছুটি নেই, কালই জয়েন করতে হবে। তাছাড়া শুধু আজ রাত কেন, বেশ কিছুদিন তোর কাছে থেকে যেতাম। এই জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। চারিপাশে সবুজ গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখিরা ডাকছে, বাতাসে নানা রকমের মিষ্টি ফুলের সুবাস ভেসে আসছে। এই রকম পরিবেশে একবার এলে শহরের ওই ঘিঞ্জি দমবন্ধকর এলাকায় যেতে আর মন চায় না। কিন্তু উপায় তো নেই, আমার জীবন তো ওই ইট কংক্রিটে ঘেরা বাড়িগুলোর মধ্যেই বন্দি। তুই এই জঙ্গলের মধ্যে ভালোই আছিস। তোর মনে হচ্ছে আমি ভালো আছি, তুই তো জানিস না জঙ্গলের মধ্যে বাংলোয় একা থাকাটা কত বিপদের। কেন, জঙ্গলে কোনো হিংস্র পশু আছে নাকি? না, সেরকম কিছু নেই, তবে হাতি আছে, যে কোনো সময় তারা হানা দেয়। আমি একাই বাংলোতে থাকি, আশেপাশে কোনো লোকের বসতিও নেই। আদিবাসীদের পাড়াটা এখান থেকে বেশ কিছুটা তফাতে। হাতি এসে যদি কোনোদিন বাংলোটা ভেঙে ফেলে, সেদিন শুনবি বাংলোর ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে অক্কা পেয়েছি আমি। আরে কি যে বলিস! আচ্ছা, তোর কাছে তো বন্দুক আছে নাকি? তা বিপদে পড়লে ওটা তো ব্যবহার করতে পারিস। সরকার আমাকে বন দফতরে চাকরি দিয়েছে বন্য প্রাণীদের রক্ষা করার জন্য, তাদের মেরে ফেলা বা আহত করার জন্য নয়। তবে বিপদে পড়লে তখন ভেবে দেখা যাবে কি করা যায়। বিমল আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা, এই জঙ্গলে কোনো চোরা শিকারি আসে নাকি শিকার করতে? না, সেইরকম কিছু তো শোনা যায়নি, আর আমিও কোনোদিন কাউকে নিজের চোখে দেখিনি। তবে আদিবাসীরা মাঝে মধ্যে শিকারে বেরিয়ে খরগোশ, বনশুকর ইত্যাদি মারে। ওপর মহলের লোক এসে ওদের অনেকবার বারণ করে গেছে, কিন্তু ওরা শোনবার পাত্র নয়। তুই ওদের বারণ করিসনি বন্য প্রাণী শিকার করতে? প্রথমে এখানে এসে দু একবার বারণ করেছিলাম, কিন্তু ওরা আমার কথাও শোনেনি। আমি জঙ্গলে একা থাকি, বিপদে আপদে এই আদিবাসীরাই তো আমার আশা ভরসা। তাই এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে আমি ওদের সঙ্গে শত্রুতা বাড়ানো যুক্তিসঙ্গত মনে করি না, তাই আর কিছু বলিও না।
এই সমস্ত নানা কথা বলে জঙ্গলে ঘুরতে ঘুরতে ঘণ্টাখানেক পর আমরা বাংলোয় ফিরে এলাম। বাংলোয় ঢুকে বিমল আর আমি দেখলাম সুলেখা তখনও বিছানায় উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছে। কাণ্ডটা একবার দেখো, মহারানীর এখনো ঘুম থেকে ওঠা হয়নি। পূর্ণিমাকেও তো দেখছি না আশেপাশে, সে আবার কোথায় গেল? বিমল তার স্ত্রীর নাম ধরে বেশ কয়েকবার ডাকতে লাগলো। সুলেখা, এবার ঘুম থেকে ওঠো। ওহ, আমাদের সন্ধ্যে ট্রেন আছে, সে কি ভুলে গেলে? এবার যে বেরুতে হবে, সারাক্ষণ পড়ে পড়ে ঘুমোলে চলবে? সুলেখা কোনো সাড়া দিল না। এমনকি বিমলের এত জোরে জোরে ডাকার পরেও সে একটুও নড়াচড়া করল না। উপুর হয়ে সে যেমনভাবে শুয়েছিল ঠিক সেই রকমভাবেই শুয়ে রইল। বিমল আমাকে বলল, এ ভাই, এত জোরে জোরে ডাকছি, তাও সুলেখা নড়ছে না। কি ব্যাপার বলতো? ওর ঘুম তো এত গাঢ় নয়। বাড়িতে এক দুবার ডাকলেই সুলেখার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? তোর বউ সম্বন্ধে তুই ভালো জানবি। সুলেখা, সুলেখা, না, এভাবে আর হবে না। এই কথা বলে বিমল সুলেখাকে ধরে চিৎ করে শুইয়ে দিল। সুলেখাকে ধরে চিৎ করাতেই আমি ভয়ে আঁতকে উঠলাম। এ কি? সুলেখার গলার নলিটা যে কাটা! কেউ যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে তার গলার নলিটা কেটে দিয়েছে। সারাটা বিছানা রক্তে ভিজে গিয়েছে। বিমল সুলেখার এমনতর অবস্থা দেখে কাঁদো কাঁদো গলায় বলল, মধু ভাই, দেখ না, দেখ সুলেখার কি হয়েছে, দেখ একবার। ও ও বেঁচে আছে তো? আমি সুলেখার দেহটা দেখেই বুঝতে পেরেছি যে সুলেখার দেহে আর প্রাণ নেই। বিমল বলল, মধু, তোদের এখানে কোথায় ভালো হাসপাতাল আছে ভাই? সুলেখাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। ওর অনেক রক্ত ঝরেছে, ওকে রক্ত দিতে হবে। শান্ত হবি বিমল। সুলেখাকে হাসপাতালে নিয়ে গিয়ে আর কোনো লাভ হবে না, কেননা ও অনেক আগেই মারা গিয়েছে। না না না, এটা হতে পারে না। বল না, এটা হতে পারে না। তুই আমাকে মিথ্যে বলছিস। তোর জিপটা বের কর, সুলেখাকে আমি হাসপাতালে নিয়ে যাব। না 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 না, ওর কিচ্ছু হয়নি। আমি বলছি, শোন, তোর জিপটা বের কর, হাসপাতালে নিয়ে গেলেই ও ভালো হয়ে যাবে। এরকম পাগলামো করিস না বিমল, সুলেখা আর বেঁচে নেই। ওকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। বিমল আমার কাঁধে মাথা রেখে ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। একটু পরেই কান্না থামিয়ে বিমল বলল, মধু, তোর বাড়ির কাজের মেয়েটা কোথায়? ও তো জানবে সুলেখাকে এইভাবে মেরে গেল কি? বিমলের কথা শুনে আমার পূর্ণিমার কথা মনে পড়ল। সত্যি তো, জঙ্গল থেকে ঘুরে আসার পর বাংলোয় পূর্ণিমাকে একবারও দেখতে পেলাম না। এইদিকে বাংলোতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কিন্তু পূর্ণিমার কোনো পাত্তাই নেই। বিমল বলল, তোর কাজের মেয়েটা নিশ্চয়ই সুলেখাকে মেরে পালিয়ে গেছে। ওকে আমি পুলিশে দেব। কতদূর পালিয়ে বাঁচবে ও? শান্ত হ বিমল, আমাদের সমস্ত কাজ মাথা ঠান্ডা রেখে করতে হবে। আমি জানি খুব দরদ হচ্ছে তোর মেয়েটার জন্য, না? তা হবে না। এত সুন্দরী একটা মেয়েকে কাজে রেখেছিস, এই জঙ্গলের মধ্যে ঘরে সারাদিন দুজনে থাকিস। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? না, হ্যাঁ, তোর মেয়েটার জন্য দরদ তো হবেই। বিমলের কথা শেষ হতে না হতেই একটা শব্দ শুনতে পেল দুজনে। কচমচ শব্দ করে কেউ যেন কিছু চিবিয়ে খাচ্ছে। মধুসূদন, বিমল দুজনে শব্দটা শুনে প্রথমে চমকে ওঠে। তারা পিছন ফিরে তাকিয়ে দেখে তাদের পিছনে কখন যেন পূর্ণিমা এসে দাঁড়িয়েছে। পূর্ণিমার সারা মুখে রক্ত লেগে রয়েছে। পূর্ণিমা তার লকলকে জিভ দিয়ে তার মুখের চারপাশে লেগে থাকা রক্ত চেটে খাচ্ছে। তার চোখ দুটো জ্বলন্ত ভাটার মতো জ্বলছে। বিমল ও মধুসূদন পূর্ণিমার এরূপ রূপ দেখে ভয়ে হাউমাউ করে চিৎকার করে ওঠে। বিমল ও মধুসূদনের এমন অবস্থা দেখে পূর্ণিমা হা হা করে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে বলে, কি রে বাবুরা, ভয় পাইয়া গেলি?
এই বিমল বাবুর বউটা মধু বাবুর বিয়ে দিতে চাইছিল, তাই আমি ওকে মারে ফেলেছি। তাহলে শয়তানি তুই সুলেখাকে মেরে ফেলেছিস? আজ আজ আমিও তোকে শেষ করে ফেলবো। বিমলের কথা শুনে আবার হা হা করে হেসে ওঠে মেয়েটি। তারপর বলে, আমাকে মারা কি অত সহজ? হায় 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 না, হায় মার আমাকে, হায় হায় হায়। বিমল দ্রুত গতিতে পূর্ণিমার দিকে এগিয়ে গেল, কিন্তু সে পূর্ণিমার কাছে পৌঁছতে পারল না। পূর্ণিমার কাছে পৌঁছানোর আগে পূর্ণিমার একটা হাত লম্বা হয়ে এসে বিমলের গলাটা চেপে ধরল। তারপর ধীরে ধীরে পূর্ণিমার রূপ পরিবর্তন হতে লাগলো। রক্ত মাংসের মানবী শরীর পরিবর্তন করে সেটা একটা পিশাচের রূপ নিল। পূর্ণিমার এত সুন্দর মুখখানা পরিবর্তিত হয়ে সেখানে একটা নেকড়ের মুখ ফুটে উঠল। সেই মুখের দুই দিক থেকে বেরিয়ে এলো লম্বা দুটো ধারালো দাঁত। হাত পা এবং সারা শরীর ঢেকে গেল ঘন লোমে। হাত পায়ের আঙুল থেকে বেরিয়ে এলো ছুরির ফলার মতো বড় বড় নখ। পিশাচটা তার সেই ছুরির ফলার মতো নখ দিয়ে বিমলের গলার নলিটা কেটে দু ফাঁক করে দিল। বিমলের গলা থেকে ফোয়ারার মতো রক্তধারা বেরিয়ে আসতে লাগলো। পিশাচটা মহা উল্লাসে সেই রক্ত পান করতে লাগলো। একটু পরে বিমল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেল। মধুসূদন এইরকম ভয়াবহ কাণ্ড দেখে সেখানেই জ্ঞান হারালো। পিশাচটা মনের সুখে বিমলের রক্ত পান করে সেখান থেকে চলে গেল। তারানাথ একটু থামতেই কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা, পিশাচটা মধুসূদনের বন্ধু বিমল ও তার স্ত্রীকে মেরে ফেললো কেন? এই সহজ জিনিসটাও বুঝতে পারলে না? কোন পিশাচকে কোন তান্ত্রিক যদি কোনো খারাপ কাজের জন্য পাঠায়, তখন সেই পিশাচ প্রথমে অন্য রূপে সেই ব্যক্তির কাছে গিয়ে সেই ব্যক্তির সর্বস্ব অধিকার করে নেয়। বেশিরভাগ পিশাচরা খুব কামুক প্রকৃতির হয়। পিশাচ যদি কারো কাছে মেয়ের রূপে আসে, তখন তাকে পিশাচিনী বলা হয়। পিশাচিনীরা বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সী যুবক ও অবিবাহিত পুরুষদের পছন্দ করে এবং তাদের মায়ায় ভুলিয়ে ফেলে। এরপর ধীরে ধীরে সেই পুরুষের সমস্ত কিছু সে অধিকার করে নেয়। এমনকি সেই পুরুষকে সে প্রতিদিন তার সাথে মিলিত হতে বাধ্য করে। এরকম নানাভাবে সেই ব্যক্তিকে পিশাচিনী দুর্বল করে দেয় এবং শেষে তাকে মেরে ফেলে। পিশাচিনী কোনো পুরুষের সংস্পর্শে থাকার সময় কোনো মেয়ে যদি সেই পুরুষের জীবনে আসতে চায়, তখন পিশাচিনী তাকেও মেরে ফেলে। এই ঘটনায় বিমলের স্ত্রী সুলেখা মধুসূদনের জন্য পাত্রী দেখবে বলেছিল, তাই পিশাচিনী তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। আর বিমল তো নিজের দোষেই মৃত্যুবরণ করেছিল। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম। তবে একটা ব্যাপারে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেল। এই পিশাচিনীটাকে কে মধুসূদনের কাছে পাঠিয়েছিল? তারানাথ কিশোরীর প্রশ্ন শুনে একটু চুটে গিয়ে বলল, তুমি বাপু আমার কথার মাঝে বড় বাগড়া দাও রে। আরে আগের সমস্ত ঘটনাটা শুনো, তাহলে তো সবকিছু বুঝতে পারবে। আমি বললাম, আপনি ওর কথা ছাড়ুন, মধুসূদনের এরপর কি হলো সেটা বলুন। মধুসূদন আমাকে বলেছিল
সেই দিন অনেক রাতে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে মধুসূদন দেখল তার চারিপাশে অরণ্যের আদি অন্ধকার নেমে এসেছে। এদিকে ওদিকে অনেক হাতড়ে হাতড়ে সে কোনো মতে একটা আলো জ্বালালো। আলোটা জ্বেলে সে দেখল বিমল আর সুলেখার মৃতদেহ দুটো ঘরের মধ্যে নেই। মধুসূদন আলোটা নিয়ে ঘর ছেড়ে বারান্দায় বেরোতেই তার সারা শরীর ভয় কাঁটা দিয়ে উঠল। সে দেখল বারান্দার মেঝেতে দুটো কাটা হাত পড়ে রয়েছে। সারা বারান্দায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তার মধ্যে শয়ে শয়ে মাছি এসে বসেছে। সারা ঘরে একটা বিশ্রী মাংস পচার গন্ধ ছড়িয়ে পড়েছে। মধুসূদন কাটা হাত দুটো দেখে বুঝতে পারল একটা হাত বিমলের আর অন্যটা সুলেখার। সে এই ভয়াবহ দৃশ্য দেখে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাংলোর দরজা খুলে সোজা আদিবাসী পাড়ার দিকে ছুটল। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে মধুসূদন অনেকবার আছাড় খেয়ে পড়ে গেল। পরে আবার সে উঠে ছুটতে লাগলো। এইভাবে কোনোভাবে রক্তাক্ত অবস্থায় ক্লান্ত শরীরে সেই রাতে এসে আদিবাসী পাড়ায় পৌঁছায়। আদিবাসী পাড়ায় গিয়ে সে আবার জ্ঞান হারায়। আদিবাসী পাড়ার অনেকেই মধুসূদনকে চিনত। তারা সকলে মধুসূদনের এইরকম ভয়াবহ অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আদিবাসীদের সর্দার মধুসূদনকে কতগুলো গাছগাছড়া বেটে খাইয়ে দেয়, আর তার ক্ষত অংশগুলোতে অন্য এক ধরনের পাতাও বেটে লাগিয়ে দেয়। পরের দিন সকালে মধুসূদনের জ্ঞান ফিরলেও তখনও সে সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছিল। আদিবাসীদের সর্দার তাকে জিজ্ঞাসা করেছিল যে রাতে ঠিক কি হয়েছিল, আর সে বাংলো থেকে রাতে কেন চলে এসেছিল। কিন্তু মধুসূদন এর কোনো উত্তর দেয়নি, কারণ সে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। আদিবাসীদের সর্দার অনেক ভেবেও বুঝতে পারল না যে তারা এখন মধুসূদনকে নিয়ে কি করবে। ফরেস্ট অফিস জঙ্গল থেকে অনেকটা দূরে, সেই দুমকা শহর। এতটা পথ হেঁটে গিয়ে খবর দিতে গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। ততক্ষণে মধুসূদনের শরীর আরো খারাপ হয়ে যাবে। কিন্তু মধুসূদনের ভাগ্য তার উপর এতটা বিরূপ ছিল না। তাই সেই দিনই অফিসের বড় সাহেব এসেছিলেন কোনো একটা কাজে মধুসূদনের সাথে দেখা করতে। আদিবাসী পাড়ায় এসে তিনি যখন মধুসূদনের শরীরের অবস্থা দেখলেন, তখন তিনি মধুসূদনকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিলেন। 3 দিন পর মধুসূদন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। কিন্তু তখন তার শরীর অনেক দুর্বল। ডাক্তার তাকে বলে দিয়েছিলেন 1 মাস বিশ্রামে থাকতে হবে, আর ঠিকমতো খাওয়া দাওয়াও করতে হবে। মধুসূদন বাড়ি ফিরতে নানা চিন্তা ভাবনা তার মাথায় ঘুরপাক খেতে থাকে। সে 3 দিন যে হাসপাতালে ছিল, এই 3 দিন রাতে সে স্বপ্নে পূর্ণিমাকে দেখেছে। পূর্ণিমা তাকে বলেছে সে আবার তার কাছে আসবে। ওইদিকে পাহাড়ের বাংলো থেকে সে চলে আসার পর সেখানে কি হয়েছে সেই সব খবর কিছুই পাওয়া যায়নি। বিমল আর সুলেখার দেহ দুটোর কি হয়েছে তাও এখনো কিছুই জানতে পারা যায়নি। এই কদিনে তার সাথে কি যে সব ঘটে গেল সেটা সে নিজেও কল্পনা করতে পারছে না। পূর্ণিমারূপী বিপদ যেন তার সঙ্গিনী, কোনো মতেই যেন সে তার পিছু ছাড়বে না। রাতে খাওয়ার পর
একটু তন্দ্রা ভাব এসেছিল মধুসূদনে। হঠাৎ একটা মেয়েলি ডাকে তার তন্দ্রা ছুটে যায়। সে স্পষ্ট শুনতে পায় পূর্ণিমা তাকে বলছে, বাবু বাবু আমি এসেছি, দোর খোল। মধুসূদন জেগে উঠে বলে, তুমি এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যেতে তো আমি তোর কাছে আসিলাই বাবু, আমি এখন তোর কাছেই থাকবো, তুই চাইলেও আমাকে তাড়াতে পারবি লাই। এই বলে হেসে ওঠে পূর্ণিমা। সে কি ভয়ঙ্কর হাসি! হাসি শুনে মধুসূদনের বুকটা দুরু দুরু করে কেঁপে ওঠে। মধুসূদন দেখে দরজাটা কখন যেন খুলে গেছে। সেটা দিয়ে ভেতরে এসে ঢুকছে একটা প্রাণী। প্রাণীটার মুখটা দেখতে নেকড়ে বাঘের মতো। প্রাণীটার দুটো হাত এবং দুটো পা রয়েছে। প্রাণীটা দেওয়াল বেয়ে কিছুটা উপরে ওঠার পর কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। সাথে সাথে বুনো গন্ধটাও বাতাসে মিলিয়ে গেল। একটু পরে মধুসূদনের নাকে এলো একটা মিষ্টি ফুলের গন্ধ। তার একটু পরেই ঘরে এসে ঢুকলো পূর্ণিমা। পূর্ণিমাকে দেখে মধুসূদন জিজ্ঞাসা করল, তুমি এখানে কিভাবে এলে? পূর্ণিমা মৃদু হেসে বলল, আমরা সব জায়গায় যাইতে পারি। তুই কি ভাবছিলি বাবু, বোন থেকে চলে এলে তুই আমার হাত থেকে ছাড়া হয়ে যাবে? না, আমি তোকে ছাড়বো ক্লাই। তোর আর আমার মিলনে যদি কেউ বাধা দিতে আসে তাইলে আমি তাকে শেষ করে দিব, যেমনটা বিমল বাবুর বউটারে করেছি। মধুসূদন জোরে চিৎকার করে বলে উঠল, চলে যাও, চলে যাও তুমি, আর একদম আমার কাছে আসবে না, একদম না। মধুসূদনের চিৎকার শুনে তার বাড়ির লোকজন ছুটে আসে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। মধুসূদন কি জন্য চিৎকার করছিল সেটা তার বাড়ির লোক জিজ্ঞাসা করলে মধুসূদন বলে যে সে নাকি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। এরপর থেকে রাতে মধুসূদনকে তার বাড়ির লোক আর একা রাখত না। মধুসূদনের বাবা জগন্নাথ বাবু মধুসূদনের সঙ্গে রাতে থাকতেন। এদিকে মধুসূদনের সাথে মিলিত হতে না পারার জন্য পিশাচিনীর ক্রোধ ক্রমাগত বাড়তে থাকে, যার কোপ এসে পড়ে মধুসূদনের বাবা জগন্নাথ বাবুর ওপর। তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই মারা যান। মধুসূদন তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। সে বাবার মৃত্যুর কারণ স্পষ্টভাবেই বুঝতে পারে। সে দেখে এই পিশাচিনীর হাত থেকে তার নিস্তার নেই। একে একে পরিবারের সকলকে এবং তাকেও এই পিশাচিনী মেরে ফেলবে। তাকে এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে একমাত্র কোনো বড় মাপের তান্ত্রিক বা ওঝাই পারবে। তখন মধুসূদনের আমার কথা মনে পড়ে আর আমার কাছে আসে। তারপর সে আমার কাছে এসে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আগাগোড়া আমাকে বলে, যে ঘটনাটা আমি আজ তোমাদের বললাম। কিশোরী উৎসাহের সঙ্গে বলল, এরপর এরপর কি হয়েছিল বলুন না। আরে রোসো রোসো, এত তাড়া কিসের? আগে একটু জল পান করি। গল্প বলতে গিয়ে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও। এরপর তারানাথ ঘটি করে এক ঘটি জল পান করে, তারপর আবার বলতে শুরু করে, এতক্ষণ তো তোমরা মধুসূদনের উপর পিশাচিনীর মায়া বিস্তারের কথা শুনছিলে। এবার তোমাদের বলবো আসল ঘটনার কথা। মধুসূদনের মুখে তার এবং তার পরিবারের বিপদের কথা শুনে সেই দিন তাকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমি যোগ বলে দেখলাম
শকুনাথ তান্ত্রিকের কিছুই হয়নি, সে বহাল তবিয়তে আছে। মধুসূদন নিজের দোষে মহাপিশাচিনীকে নিজের কাছে ডেকে এনেছে। তারানাথ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কিশোরী তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আপনি বলছেন সুকুনাথ তান্ত্রিক বেঁচে আছে, তাহলে পূর্ণিমা যে বলেছিল সুকুনাথ তান্ত্রিককে দেবী মাতুন্ডি খেয়ে ফেলেছে? পূর্ণিমা মধুসূদনের কাছে মিথ্যা কথা বলেছিল, যাতে মধুসূদন তাকে অসহায় ভেবে তার কাছে আশ্রয় দেয়। পূর্ণিমা তো যে সে পিশাচ নয়, সে ছিল মহাপিশাচিনী। খুব মারাত্মক হয় পিশাচিনীরা। পিশাচতন্ত্রে কর্ণ পিশাচিনীর পর এদের স্থান। যাক, ছাড়ো সব কথা। আমি বুঝলাম এই পিশাচিনীকে ঠেকাতে হলে এবং মধুসূদন ও তার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে হলে আমাদের প্রথমে দুমকার মন্দার পাহাড়ের সেই জঙ্গলে যেতে হবে। তাই আর দেরি করে কাজ নেই। আমি এবং মধুসূদন দুজনে খাওয়া দাওয়ার পর দুপুর 2টোয় হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম। ট্রেন যখন আমাদের দুমকা স্টেশনে গিয়ে নামালো, তখন সন্ধ্যা হতে বেশি দেরি নেই। মধুসূদন একটা ঘোড়ার গাড়িকে ডেকে দরদাম করে নিল। তারপর সে আমাকে বলল, ঠাকুরমশাই, গাড়িতে বসুন। আমার গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করল। আমি গাড়িতে বসে বসে ভাবতে লাগলাম, শকুনাথ তান্ত্রিককে কিভাবে রাজি করাবো এই পিশাচিনীকে তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। শকুনাথ তান্ত্রিক কি আমার কথা শুনবে? শকুনাথ তান্ত্রিক যদি আমার কথা না শোনে, তাহলে আমাকে নিজের বল প্রয়োগ করতেই হবে। তবে বল প্রয়োগ করলেও এই মহাপিশাচিনীর হাত থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না। এই পিশাচিনী মধুসূদনের প্রাণ না নিয়ে সহজে চলে যাবে বলে মনে হয় না। একমাত্র শকুনাথ তান্ত্রিক যদি মহাপিশাচিনীকে তার কাছে ফিরিয়ে নেন, তাহলেই মধুসূদন এই বিপদ থেকে রক্ষা পাবে। দেখতে দেখতে ঘোড়ার গাড়ি আমাদেরকে পাহাড়ের নিচে আদিবাসী পাড়ায় নামিয়ে দিয়ে চলে গেল। মধুসূদন আমাকে বলল, বলছিলাম ঠাকুরমশাই, আপনাকে কষ্ট করে একটুখানি হেঁটে বাংলোয় যেতে হবে। ঘোড়ার গাড়ি পাহাড়ের উপরে আর যাবে না। আমি বললাম, আরে এতে কষ্ট কিসের? হাঁটতে আমার বেশ ভালোই লাগে, চলো। গাড়ি থেকে নামার পর আমি দেখলাম বেশ কিছু আদিবাসী লোকজন আমাদের দিকে এগিয়ে আসছে। একজন বয়স্ক করে আদিবাসী মধুসূদনকে এসে বলল, যাক বাবু, তাইলে আপনি ভালো হয়ে ফিরে এসেছেন। আপনি যাওয়ার পর থেকে গায়ে নানান রকম ভূতের উৎপাত শুরু হয়ে গেছে। আপনি যাওয়ার 3 দিন পরে আমাদের পাড়ার কিছু লোকজন বনে গেছিল কাঠ আনতে। তারা দেখে 2টো পচা গলা মানুষের মরা একটা গাছের নিচে পড়ে আছে। তারা তখনই আসে পাড়ায় খবর দেয়। পাড়া থেকে আমি এবং আরো কিছু লোকজনকে যায় নিয়ে যে দেখি সত্যি 2টো মরা পড়ে আছে। মরা 2টার মাংস পচে বিচ্ছিরি গন্ধ উঠছে। অনেক মাছি আসে মরাগুলোর উপর এসে বসছে। আমরা মরাগুলোকে ভালোভাবে দেখে বুঝতে পারলুম লাই মরে যাওয়ার লোক 2টা কে বটে, আর কি করে উহাদের মরা এই বনের মধ্যে এলো। উহার পরে পাড়ার সবার সাথে কথা কয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম একটা বড় গর্ত কাটে এই মরা 2টোকে পুঁতে ফেলা হোক। গাছের তলে একটা বড় গর্ত কাটে আমরা যখন মোড়াগুলোকে পুঁততে যাব, তখন দেখলাম মোড়া 2টার একটা করে হাত নাই। আমরা তখন কোনো রকমে মোড়া 2টোকে পুঁতে ফেলে সেখান থেকে চলে এলাম। উহার পর থেকে গায়ে ভূতের উৎপাত শুরু হলো। ওই 2টো লোকের ভূত রাত হলেই গায়ে ঘুরে বেড়ায়। অনেকে উহাদের দেখিছে, উহাদের একটা করে হাত নাই, গলা থেকে উহাদের রক্ত ঝরে পড়ে। আমি লোকটার কথা শুনে বুঝলাম এরা বেশ ভয় পেয়েছে। তবে মধুসূদন বা আমি কেউই তাদেরকে বিমল বা সুলেখার মারা যাওয়ার কথা বললাম না। লোকটা তার বলা শেষ করে
মধুসূদনকে জিজ্ঞাসা করল, বাবু সেদিন রাতে আপনার কি হয়েছিল? ওরকম ভাবে আমাদের পাড়ায় ছুটে আইছিলেন কেন? মধুসূদন একটু বুদ্ধি খাটিয়ে বলল, সর্দার, আমিও সেদিন রাতে তোমাদের মতো ওই দুটো লোকের আত্মাকে দেখতে পেয়েছিলাম। তাই ভয়ে তোমাদের কাছে ছুটে আসতে গিয়ে গাছের ধাক্কা লেগে মাটিতে আছাড় খেয়ে শরীরে আমার অনেক আঘাত লাগে, তাই এসে এখানে জ্ঞান হারিয়েছিলাম। মধুসূদনের মুখে সর্দার এই সম্বোধনটা শুনে আমি বুঝলাম এই লোকটা আদিবাসীদের সর্দার। সর্দার বলল, আপনার কপাল ভালো বাবু, পরের দিন বড় সাহেব আইছিল। তাছাড়া আপনার যে কি হতো সেটা মারানপুরই জানে। সর্দার, তোমাদের আর কোনো ভয় নেই। এই যে ঠাকুর মশাইকে নিয়ে এসেছি, ইনি ভূত প্রেত সবকিছু তাড়িয়ে দেবেন। ইনি অনেক ক্ষমতার অধিকারী। সর্দার আমাকে করজোড়ে প্রণাম করে বলল, গড দি ঠাকুর মশাই, আপনি আমাদের অপদেবতার হাত থেকে বাঁচাইতে আইছেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ তো দিব। তবে একটা কথা আপনাকে বলে রাখি ঠাকুর মশাই, বনের অনেক ভিতরে বেশ কিছু পিশাচ সিদ্ধ তান্ত্রিক আছে। উহাদের ক্ষমতা অনেক। আপনি উহাদের থেকে একটু সাবধানে থাকবেন, বুঝলেন? তোমাকে বললাম না সর্দার, ঠাকুর মশাইও অনেক ক্ষমতার অধিকারী। ওই পিশাচ সিদ্ধ তান্ত্রিকরা ঠাকুর মশাইয়ের কিচ্ছু করতে পারবে না। সর্দার, সন্ধে নেমে আসছে, আমরা এবার বাংলোর দিকে যাই, কেমন? কিছু দরকার পড়লে পরে আবার তোমাদের কাছে আসব। আহো, কিছু দরকার হলে আমাকে বলে পাঠাবেন, আমি আপনাদের কাছে চলে যাব। সর্দারকে বিদায় জানিয়ে মধুসূদন আমাকে নিয়ে সন্ধ্যার কিছু পরে বাংলোয় পৌঁছল। বাংলোর দরজা খুলতে একটা বিশ্রী আষ্টে গন্ধ আমার নাকে এলো। আমি বুঝতে পারলাম পিশাচটা আশেপাশেই কোথাও আছে। বাংলোয় ঢুকে মধুসূদন আমাকে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, আপনি রাতে কি খাবেন? আমি মধুসূদনকে বললাম, আরে আলাদা করে কিছুই করার দরকার নেই। আমার এই ঝোলাতে অনেক শুকনো খাবার দাবার আছে, তা খেয়েই তোমার আমার আজকের রাতটা কেটে যাবে। রাতের বেলা আমি এবং মধুসূদন একটা ঘরেই থাকলাম। রাত তখন অনেক গভীর। হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে আমি শুনতে পেলাম দরজাটা প্রচন্ড জোরে কি যেন ধাক্কা দিচ্ছে। আমি দেখলাম এত জোরে শব্দ হওয়া সত্ত্বেও মধুসূদনের ঘুম ভাঙেনি। সে অকাতরে ঘুমিয়ে চলেছে। আমি তাকে আর না জাগিয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর বারান্দায় এসে দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। রাতের নিশ্ছিদ্র অন্ধকার গভীর বনানীকে ঘিরে রেখেছে। মাথার উপর আকাশে মিটমিট করে তারারা জ্বলছে। একটা বিকট আষ্টে গন্ধে বাতাসটা যেন ভরে রয়েছে। গন্ধটা আমার খুব চেনা। কোনো পিশাচ আশেপাশে থাকলে এই রকম গন্ধ পাওয়া যায়। চারিদিকে ভালোভাবে নিরীক্ষণ করে ঘরে ঢুকতে যাচ্ছি, ঠিক তখনই আমার চোখে পড়ল বাংলোর বাইরের দেওয়াল বেয়ে একটা 4 পাওয়ালা প্রাণী টিকটিকির মতো উপরে উঠে যাচ্ছে। আমি প্রাণীটাকে দেখা মাত্রই বুঝতে পারলাম এটা ওই পিশাচটা। পিশাচটা আজ মধুসূদনের কাছে এসেছিল, কিন্তু ঘরে ঢুকতে পারেনি, কেননা রাতে এরকম কিছু একটা হবে আশঙ্কা করে ঘুমোতে যাওয়ার আগে আমি ঘরটাকে মন্ত্র শক্তি দিয়ে বেঁধে ফেলেছিলাম। আমি পিশাচটাকে লক্ষ্য করে এক মুঠো ধুলো হাতে নিয়ে মন্ত্র পড়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পিশাচটা খুব জোরে একটা চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। সাথে সাথে বাতাসের আষ্টে গন্ধটাও কোথায় যেন হারিয়ে গেল। আমি নিশ্চিত মনে ঘরে ঢুকে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মধুসূদনকে বললাম, আজ আমরা শকুনাথ তান্ত্রিকের কাছে যাব।
তুমি আমাকে জঙ্গলের পথ দেখিয়ে নিয়ে সেখানে চলো। কিন্তু ঠাকুরমশাই, সুকুনাথ তান্ত্রিক তো বেশ কিছুদিন আগে মারা গেছে, আপনি ওনার দেখা পাবেন কিভাবে? পূর্ণিমা তোমাকে মিথ্যা কথা বলেছিল। সুকুনাথ তান্ত্রিক মরেনি, ও বেঁচে আছে। আমাকে সেখানে নিয়ে গেলেই তুমি তাকে জীবন্ত অবস্থায় দেখতে পাবে। সে কি, বেঁচে আছে? আচ্ছা, আপনার যা ইচ্ছে তাই করুন ঠাকুরমশাই। এরপর আমরা সুকুনাথ তান্ত্রিকের কুটিরের উদ্দেশ্যে রওনা দিলাম। জঙ্গলের অনেক গভীর পর্যন্ত হেঁটে আমরা তার কুটিরে পৌঁছালাম। কুটিরের কাছে পৌঁছে দেখলাম সুকুনাথ তান্ত্রিক গাছের নিচে বসে ধ্যান করছে। মধুসূদন সুকুনাথ তান্ত্রিককে জীবিত অবস্থায় দেখতে পেয়ে রীতিমতো ভয় পেল, কিন্তু নিজেকে সামনে নিয়ে আমাকে বলল, ঠাকুরমশাই, সুকুনাথ তান্ত্রিক তো ধ্যানমগ্ন, তাহলে আমাদের তো সেই সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, তার কোনো প্রয়োজন নেই। তুমি কুটিরের বাইরে চুপচাপ বসো। মধুসূদন আমার কথা মতো কুটিরের দাওয়ায় বসে পড়ল। আমি সুকুনাথ তান্ত্রিকের কাছে গিয়ে প্রণাম করে বললাম, বাবা, আমি তারানাথ। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সুকুনাথ তান্ত্রিক ধ্যানমগ্ন অবস্থায় বলল, বল, তুই কি বলতে চাস? বাবা, আপনি তো মধুসূদনের সবকিছুই জানেন। ওই মহাপিশাচিনী মধুসূদন ও তার পরিবারের তথা বন্ধুর কি অবস্থা করেছে সেটাও নিশ্চয়ই আপনি জেনেছেন। সে যে মধুসূদনকে অনেকবার মারার চেষ্টা করেছে তাও তো আপনি জানেন, তাই না? আমার কথা শুনে সুকুনাথ তান্ত্রিক বলল, মধুসূদন নিজে আমার কুটিরে এসে মহাপিশাচিনীর উপর আকৃষ্ট হয়ে মনে মনে তাকে কামনা করেছে। তাই মহাপিশাচিনী আজ ওর সর্বস্ব অধিকার করে নিয়েছে। বাবা, মধুসূদন তো জানতো না যে ওই মেয়েটা একটা পিশাচিনী। ও তাই ভুল করে ওর রূপে মুগ্ধ হয়ে ওকে কামনা করেছিল। এতে তো ওর কোনো দোষ নেই বাবা। কার দোষ আছে কি নেই ওই সব পিশাচিনীরা বোঝে না। মধুসূদন যখন একবার মহাপিশাচিনীর সামনে এসে মনে মনে তাকে কামনা করেছে, তখন তার থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। কোনো বাধা মহাপিশাচিনী সহ্য করবে না। যে তাকে বাধা দিতে যাবে তাকে ও শেষ করে দেবে। আপনি চেষ্টা করলে তো মহাপিশাচিনীকে আটকাতে পারেন। আপনি তো পিশাচ সিদ্ধ। মূর্খের মতো কথা বলিস না। একটা কথা নিশ্চয়ই জানিস, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর কোনোদিনও ধনুকে ফেরানো যায় না। আমি আর উপায় না দেখে সুকুনাথ তান্ত্রিকের পায়ে ধরে মিনতি করে বললাম, বাবা, আপনি চাইলেই মহাপিশাচিনীকে আটকাতে পারেন। আপনি একবার চেষ্টা করে দেখুন না। আরে ছাড় ছাড়, করিস কি? বামুনের ছেলে হয়ে আমার পায়ে ধরছিস? এই, তোরা এখন চলে যা, ভাগ এখান থেকে। তবে রাত্রে আসিস। রাত্রে আমি যা করার করব। এখন যা, যা তো। আমি আর মধুসূদন তখনকার মতো বাংলোয় ফিরে এলাম। রাতের অন্ধকার একটু ঘনীভূত হতেই মধুসূদনকে সাথে নিয়ে আমি সুকুনাথ তান্ত্রিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের দুজনের হাতে দুটো মশাল জ্বলছে। মধুসূদন আমার আগে আগে চলেছে। আমি লক্ষ্য করলাম জঙ্গলে যেন একটা থমথমে ভাব বিরাজ করছে, যেমনটা কোনো প্রলয় আসার আগের মুহূর্তে প্রকৃতির অবস্থাও হয়ে থাকে। তোমরা তো জানো, কোনো বিপদ আসন্ন হলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সেটা আগের থেকেই জানান দেয়। যাই হোক, মধুসূদনকে নিয়ে নিরাপদে আমি সুকুনাথ তান্ত্রিকের কাছে পৌঁছালাম। মশালের আলোয় সুকুনাথ তান্ত্রিককে দেখলাম যে সে আমলকি গাছের নিচে মৃত গাধীর দেহের উপর বসে আছে। গলায় তার একটা জবা ফুলের মালা, সারা গায়ে তার ছাই ভস্যের তিলক কাটা, তার সর্বাঙ্গে কোনো কাপড় নেই। সুকুনাথ তান্ত্রিক আমাদের দেখে বললেন, তোরা চলে এসেছিস? হ্যাঁ বাবা। তারানাথ,
আমার একার দ্বারা এই মহাপিশাচিনীকে আটকানো সম্ভব নয়। আমি মহাপিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করলেও মহাপিশাচিনীর কার্যে আমার বাধার সৃষ্টি করলে সে হয়তো আমাদের মেরে ফেলতে পারে। তাই খুব সাবধানে সবকিছু করতে হবে। আমাদের প্রথমে বনের প্রধান দেবী সিংহেশ্বরী দেবীর পূজা করে তাকে তুষ্ট করতে হবে। তিনিই একমাত্র পারেন এই মহাপিশাচিনীর হাত থেকে মধুসূদনকে বাঁচাতে। দেবী তুষ্ট হলে তিনি স্বয়ং এসে মহাপিশাচিনীকে শেষ করে দেবেন। তা তোর সাহায্য আমার লাগবে। কিন্তু আমি তো সিংহেশ্বরী দেবীর পুজো সম্পর্কে কিছুই জানি না। তোকে কিছু জানতে হবে না। দেবী সিংহেশ্বরীকে পূজা আমি করব। শুধুমাত্র হোমের সময় তুই আমার সাথে বসে হোম করবি। আমি যেসব মন্ত্র উচ্চারণ করব সেটা শুনে শুনে সেই সব মন্ত্র তুইও উচ্চারণ করবি। হোম শেষ হলে ছাগ বলি দিয়ে তার রক্তে দেবীকে আহুতি দিতে হবে। দেবী যদি আমাদের পুজো হোমে সন্তুষ্ট হন তাহলে তিনি স্বয়ং আবির্ভূত হয়ে অশুভ শক্তিকে নাশ করবেন। তবে একটা কথা মনে রাখিস, মহাপিশাচিনী কিন্তু বারবার আমাদের পুজো হোমে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের তাকে উপেক্ষা করে পুজো এবং হোম চালিয়ে যেতে হবে। এই বলে শকুনাথ তান্ত্রিক সেই গাছের নিচে একটা কালো পাথরের গায়ে সিঁদুর এবং চন্দন মাখিয়ে পুজোর সূচনা করলেন। শকুনাথ তান্ত্রিক তার আদিবাসী ভাষায় নানান রকম উদ্ভট মন্ত্র উচ্চারণ করে চললেন। মধুসূদন আমার থেকে একটু দূরেই বসেছিল। আমি তার দেহ মন্ত্র দিয়ে বন্ধন করে দিয়েছি। শকুনাথ তান্ত্রিক তার হাতে একটা কি যেন গাছের ছোট ডাল দিয়েছেন। শকুনাথ তান্ত্রিক মধুসূদনকে বলে দিয়েছেন সে যেন কোনোভাবেই ওই ডাল হাত থেকে না ফেলে। তাছাড়া এও বলেছেন যে পিশাচিনী তাকে আক্রমণ করতে পারে। তাই সে ভয়ে জবুথবু হয়ে এক জায়গায় চুপ করে বসে আছে। শকুনাথ তান্ত্রিক অবিরাম মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন। মাঝে মাঝে তিনি বেশ জোরে চিৎকার করে মন্ত্র পাঠ করছেন। হঠাৎ আমি দেখলাম সারা আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে সারা জঙ্গল আলোকিত হয়ে যাচ্ছে। গুড়গুড় শব্দে মেঘ ডাকছে। চারিদিকে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। প্রকৃতির এইরকম দুর্যোগ দেখে বলির জন্য যে ছাগলটা আনা হয়েছিল সেটা ডাকতে শুরু করে দিয়েছে। শকুনাথ তান্ত্রিক পুজো শেষ করে বললেন, দেখছিস মহাপিশাচিনী প্রকৃতিতে কি রকম দুর্যোগের সৃষ্টি করেছে। আমাদের বেশি দেরি করা চলবে না, তাড়াতাড়ি হোম শুরু করতে হবে। তারানাথ, আর দেরি না করে ধ্বনি প্রস্তুত কর। আমার ধ্বনি প্রস্তুত করাই ছিল, তাই আমি বললাম, সবকিছু তৈরি বাবা, আপনি হোম শুরু করুন। শকুনাথ তান্ত্রিক সিংহেশ্বরী দেবীকে প্রণাম করে ধ্বনিতে অগ্নি সংযোগ করতে গেলেন। কিন্তু কোথা থেকে ঝোড়ো হাওয়া এসে সে আগুন নিভিয়ে দিয়ে গেল। এইরকম বেশ কয়েকবার হল। শকুনাথ তান্ত্রিক তো রীতিমতো রেগে গেলেন। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তারপর শকুনাথ তান্ত্রিককে বললাম, বাবা, এবার ধ্বনিতে আপনি অগ্নিসংযোগ করুন। আমি শকুনাথ তান্ত্রিকের কথা মতো তার উচ্চারণ করা মন্ত্র শুনে শুনে বলতে লাগলাম। বেশ কিছুক্ষণ হোম চলল। হঠাৎ কোথা থেকে একটা দাঁড় কাকের মৃতদেহ এসে ধ্বনির পাশে পড়ল। ভাগ্য ভালো, যেখানে কাকের মৃতদেহটা এসে পড়েছিল সেখানে হোমের কোনো জিনিস ছিল না। তাছাড়া আবার প্রথম থেকে হোম শুরু করতে হতো। আরো কিছুক্ষণ হোম চলল। তারপর আমাদের কানে এলো বিকট মেলিয়ে এক হাসির শব্দ। হাসির শব্দটায় এত জোর ছিল যে আমার মনে হচ্ছিল হাসির শব্দে পুরো জঙ্গলটা যেন কাঁপছে। গাছের ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে চারিদিকে উড়তে শুরু করেছে।
সকলে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে দিয়েছে। আমি দেখলাম মধুসূদন ভয় আড়ষ্ট হয়ে আমাদের দিকে তাকিয়ে বসে রয়েছে। যাই হোক, অনুক্রমে হোম শেষ হল। হোম শেষ করে শকুনাথ তান্ত্রিক বলির জন্য ছাপটা আনতে গেছে, তখনই তাকে আক্রমণ করল মহাপিশাচিনী। আমি তো দেখে প্রথমে অবাক, শকুনাথ তান্ত্রিককে পিশাচিনী কিভাবে আক্রমণ করতে পারে? সে কি তাহলে গাত্রবন্ধন করতে ভুলে গেছে? হ্যাঁ, তাই হবে হয়তো। পিশাচিনী শকুনাথ তান্ত্রিকের গলা টিপে ধরেছে। শকুনাথ তান্ত্রিক মুখে গুমো গুমো শব্দ করছে আর হাত দিয়ে পিশাচিনীকে আঘাত করছে, কিন্তু ওই সামান্য আঘাতে পিশাচিনীর কিছু এসে যায় না। পিশাচিনীর নেকড়ে বাঘের চোখে তখন ক্রোধের দৃষ্টি। এদিকে আমিও সম্পূর্ণ নিরুপায়। কি করব কিছুই বুঝতে পারছি না। মধুসূদনকে বললাম, মধু, আমি না টাকা পর্যন্ত তোমার জায়গা ছেড়ে একদম উঠবে না, আর নিজের হাতে ধরে থাকা ওই গাছের ডালটা শক্ত করে মুঠিতে ধরে থাকো। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। শকুনাথ তান্ত্রিকের দেহটা এবার ছটফট করতে শুরু করেছে। আমি আর উপায় নেই দেখে বলির জন্য যে খড়গটা নামানো হয়েছিল সেটা নিয়ে গিয়ে পিশাচিনীর হাতে আঘাত করলাম, কিন্তু তার এতে কিছুই হলো না। তার হাতটা কাটা যাওয়ার সাথে সাথে আবার জোড়া লেগে গেল। সে আমার দিকে ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করে আর একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল, কিন্তু গাত্রবন্ধন মন্ত্র দ্বারা আমার গা বাঁধা থাকায় সেই হাত বাধা পেয়ে ফিরে গেল। আমি পিশাচিনীর চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে যেন আগুন জ্বলছে। হঠাৎ করে আমার মনে পড়ল, দেবীকে শেষ আহুতি তো এখনো দেওয়া হয়নি। শকুনাথ তান্ত্রিকের অবস্থা দেখে এই কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। দেরি না করে গাছের মধ্যে বাঁধা ছাগলটা খুলে আমি মধুসূদনকে ডাকলাম ছাগলটাকে বলি দেওয়ার জন্য। মধুসূদন প্রথমে আসতে একটু ইতস্তত বোধ করছিল। আমি তাকে সাহস দিয়ে বললাম, পিশাচিনী তোমার কিচ্ছু করতে পারবে না। সে আমার উপর ভরসা করে আমার কাছে এলো। দুজনে মিলে ছাগলটাকে বলি দিলাম। তার সেই রক্ত নিয়ে দেবীর কাছে অর্পণ করলাম। এদিকে মহাপিশাচিনী ততক্ষণে শকুনাথ তান্ত্রিকের গলা কেটে তাকে হত্যা করেছে। তার সারা মুখে রক্ত লেগে রয়েছে। সে মধুসূদনের দিকে এগিয়ে যাচ্ছে। সে সোজা গিয়ে মধুসূদনের গলা চেপে ধরল। আমি দেখলাম মধুসূদনের হাতে সেই ছোট ডালটা আর নেই। বলির সময় সে ওটাকে নামিয়ে রেখেছিল, তারপর আর সেটাকে নিজের কাছে রাখেনি। মাটিতে তার গাছের ডালটা পড়ে রয়েছে। আমি আর দেরি না করে সেটা তুলে নিয়ে পিশাচিনীর গায়ে ছুঁড়ে দিলাম। সাথে সাথে পিশাচিনী চিৎকার করে কিছুটা দূরে সরে গেল। মধুসূদন হাঁপাতে লাগলো। হঠাৎ দেখলাম চারিদিকে আবার ঝড় বইতে শুরু করেছে। একটা মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসছে। তারপর দেখলাম জঙ্গলের ভেতর থেকে ঝড়ের গতিতে বেরিয়ে এলো বিকট এক নারী মূর্তি। সে দেখতে অতি কৌৎসিক, তার মুখটা দেখতে সিংহের মতো। তিনি বিবর্ষণা, গলায় তার ছাগ মুন্ডের মালা কটিদেশ পর্যন্ত বিস্তৃত। নারী মূর্তিটার একটা হাতে রয়েছে খড়গ, অন্য হাতে একটা ছাগ মাথা। তিনি এসে সিংহের মতো গর্জন করে প্রথমে পিশাচিনীর শিরচ্ছেদ করে তার মুন্ডুটা গিলে খেয়ে নিলেন। তারপর তার দেহটাকে টেনে নিয়ে একটা বিশাল অমানবিক আওয়াজ করতে করতে ঝড়ের গতিতে জঙ্গলে মিলিয়ে গেলেন। প্রকৃতি আবার আগের মতো শান্ত হয়ে গেল। আমি বুঝলাম ওই নারী মূর্তি ছিলেন স্বয়ং বনদেবী
সিংহেশ্বরী, তিনি নিজে এসে আমাদের বিপদ থেকে রক্ষা করলেন। আমিও মধুসূদন দেবী সিংহেশ্বরীকে প্রণাম করে শকুনাথ তান্ত্রিকের মৃতদেহটার সৎকার করে সকালে বাংলোয় ফিরে এলাম। এরপর সেদিনটা বাংলোয় সেখানে বিশ্রাম নিয়ে পরের দিন কলকাতায় ফিরে এলাম। এর বেশ কিছুদিন পরে মধুসূদন আমাকে ধন্যবাদ জানিয়ে একখানা পত্র পাঠিয়েছিল। সে পত্রে বলেছিল, ঠাকুরমশাই, আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আমার জীবন বাঁচিয়েছেন, যার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। পারলে একদিন আপনি আমাদের বাড়িতে পদধূলি দিয়ে যাবেন, আমরা আপনার অপেক্ষায় থাকব। যদিও আমার আর পিসির বাড়ির দিকে যাওয়া হয়নি। এই ছিল মধুসূদনের জীবনের কাহিনী। আশা করি তোমাদের আজকের এই গল্পটা ভালো লেগেছে। আমি বললাম, হ্যাঁ, আজকের সন্ধ্যে আপনার গল্প শুনে কিন্তু বেশ ভালো কেটে গেল। তারানাথের গল্প তো শেষ, এবার বাড়ি চলো। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটা তো বাড়ছে। হ্যাঁ, এই চলো, রাত অনেক হয়েছে। এরপর তারানাথকে বিদায় জানিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মন্দার পাহাড়ের পিশাচিনী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।